খাওয়া থাকে। আরে এত করে অবস্থা বুঝে ব্যবস্থা করলেই তো ভালো হতো। আর বোনের মেয়ে যারা কেউ দেয় না। আর বৌদি আবার ঘরটার চেয়ে এক কাঠি বড়। বলে কিনা আজকে আমার একমাত্র ননদের বিয়ে, আজকের দিনে যেন একটা ঠিকঠাক পর্যন্ত খেতে পার না। বসে থাকবি কেন? আজকের দিনে তোর তো বেশি আনন্দ হওয়ার কথা। তা হ্যাঁ রে রাজু, তোর হাতে ওটা কি? এটা একটা পদ্ম। আমি না পিসিমণির বিয়েতে এই পদ্মটা লিখেছি। হ্যাঁ তাই নাকি? কই পদ্ম শুনি। আজকে বড় মজার দিন, পিসিমণির বিয়ে। পিসি মশাই আসছে আজ চপল মাথায় দিয়ে, চেক কাটবে উলু দেবে বিয়ের বাড়ি ধুম, হুড়োহুড়ি ছুটাছুটি হাত মেরে গেল ঘুম, বসবো গিয়ে কাটার কাছে করবো হয় জয়, লুচি সন্দেশ দিয়ে এসো পান্ত আর দই, শেষের কথা পিসি মশাই এই মিনতি করি, কষ্ট যদি দাও পিসিমা তোমার সঙ্গে আড়ি। শেষ সম্বল ওই বাস্তবিক করে তোরা বন্ধু দিয়ে আমাকে তোরা সুখী করতে চাস শ্রদ্ধা। আমি যদি তোদের কাছে এতই গলগ্ন হয়ে থাকি তাহলে কেন রে ছোট্টা, কেন ছোটবেলায় আমাকে তোরা দু হাত দিয়ে গলা টিপে কেন মেরে ফেলি না ছোট্টা? বলছি আজকে দিনে কি চোখে জল ফেলতে আছে বৌদি? স্বামীর ঘরই হচ্ছে নারীর স্বর্গ, আর সেই স্বর্গ সুখ নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। বলতে হবে না বৌদি, বলতে হবে না। বিয়ের আগে না সব মেয়েরাই কান্নাকাটি করে, বিয়েটা হয়ে যায় তারপর দেখবে স্বামীর স্বরে না আর আমাদের কথা মনেই থাকবে না। দেখেছো বৌদি, দেখেছো আমার ছোট্ট আবার কেমন পিছু লেগেছে? আচ্ছা ঠাকুরমা, আজকে দিনেও কি তুমি মেয়েটাকে না রাখিয়ে শান্তি পাচ্ছ না? ওরাকে বাড়ি বিদায় না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ঠাকুরমা ছোটা মেয়েদের মানুষ করা শুধু মায়া বাড়ানো, আমাদের কাঁদিয়ে তুই পরে ঘরে চলে যাবি। তোর প্রতি আমাদের আর কোনো দাবি থাকবে না রে বোন, আর কোনো দাবি থাকবে না। তুই কাঁদছিস ছোটা? ছোটা তুই কি কাঁদছিস? না না, কাঁদবো কেন রে? জানিস কতটা তোকে কত সুন্দর মানিয়েছে, তোকে দেখে আমার চোখ দুটো ধরে যাচ্ছে রে। ছোটা আমাকে এই বেশি দেখে তুই ভীষণ আনন্দ করছিস না রে ছোটা? তো হবে না বলিস কি রে? তোকে এই বেশি দেখার জন্য আমরা ভগবানের কাছে কত প্রার্থনা করেছি।
দেখাবো না দাদা, এ মুখ আমি আর কাউকে দেখাবো না। তুই চুপ কর রে, চুপ কর। ওগো, ওগো, তুমি আর ঠাকুরপো মিলে যাই হোক একটা কিছু করো। আমাদের মতো গরিবের টাকা ওর কানে কোনোদিন পৌঁছাবে না রে, কোনোদিন। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। তোর জীবনটা গাড়ি দুঃখের সাগরে ছেড়ে দিয়েছে, তুই তো এই অপরাধের অপরাধটা রাখে দাদা, করিস না প্রেম। দাদা, তবে কেন তবে ও কোথায় তুমি শান্ত হও, ঠাকুরকে ডাকো, বাবাই দেখবে তোমার নিশ্চয় ব্যবস্থা করবে, ব্যবস্থা করবে। কিন্তু আমি যে আর শান্ত হতে পারছি না ভাই। দাদা, 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 সকলেই দাদা, এই বন্ধুরার দিকে আগুন দেখে বলতে দাদা, তুমি এসব কি এমন তেমন বলছো? তুমি চুপ করো গো, চুপ করো। দাদা, আমাকে আমাকে তুমি একটুখানি বিষ এনে দাও দাদা। ওই বিষ খেয়ে আমাদের সব দুঃখের অবসান হোক দাদা, সব দুঃখের অবসান হোক। আমার মুখের দিকে তাকিয়ে দেয়, এবারে বুকটা আমার থেকে একটু দূর হয়ে যাচ্ছে। দাদা, কিন্তু ওই মুহূর্ত থেকে
বন্দনাকে মেনে না নেয়? বিয়ে করবো আমি, বাবা গ্রহণ করুক আর নাই করুক, তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া দুটো হাত যখন আছে, তখন এই বিশাল পৃথিবীতে আমাদের দুজনের অন্য সংস্থান আমি নিশ্চয় করতে পারবো। দেখো বিজয়া, দেখো দেশটা এখনো কম আছে। দেখো ভাই, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো। তোমার মতো যদি দেশের প্রতিনিধি
পারবো না। কেন না করতে, কেন না? ওই তোমার চোখে জল দেখলে শেষে আমার চোখে জল চলে আসবে, আর এই দুজনে কানলে শেষে বন্যা বয়ে যাবে। কাঁদবো না, সে যে কালো হলো, সে আমার সাক্ষাৎ প্রতিমার মতো ছিল। এই সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করতো, আমার এই ভাজা পা দিয়ে দুধ খেত। আহারে, আমার সতী সাবিত্রীর স্ত্রী আদরে একটাও মিলবে না। তবে তোমায় গিন্নিমা ছেড়ে চলে গেল কার কর্তা? তোর তোর গিন্নিমায় নয় রে, ওই শালা কার্তিক বেটাই তো তোর গিন্নিমাকে ফসলে নিয়ে চলে গেল। এই তোর গিন্নিমা যেদিন এই বাড়ি থেকে গেছে, সেদিন থেকে আমার মাথার হেডে ডিফেক্ট হয়ে গেছে। ডাক্তার, ডাক্তার, ওই ভালো ডাক্তার। শেষে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবো? আমার চোখের সামনেই রূপের জৌলস নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি তাকে সে দৃশ্য আমি সহ্য করতে পারবো না। ওই বাগানের আমার চাই। আমি আপনাকে তো কোনোদিন দেখিনি। কোথায় নিবাস, কোথায়? ওই অচিন গায়ে, অচিন গায়ে। ওই অচিন গায়ে রায়মানের নীল শক্তির বাগান। এই আমি ও, আমার কি সৌভাগ্য, আপনার মতো মহাপুরুষের পায়ে ধুলো পড়েছে আমার বাড়িতে। ওরে বুপাতি, আরে যা বাবা যা, একটা পায়া ছেড়া চেয়ার এনে দে। আমি বসবো না। সেই বললে কি হয়? এই গরিবের মাধ্যমে এসেছে, একটু জলজন। ওরে ও বুপাতি, এই যে যাচ্ছি কর্তা। আপনার নাম নিতিন করি চ্যাটার্জি। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। বলুন স্যার, কি আলোচনা করতে চান? হ্যাঁ, কিন্তু স্যার আপনার কাছে আমার একটা আর্জি আছে। চ্যাটার্জি, এই আমার মাস্টার সম্বন্ধীকে একটা চাকরি দিতে হবে। না স্যার, কর্তা বাবুর মাস্টার তো সমাধি কম মুক্ত। তার চেয়ে আমাদের পুত্রের ভাই বিয়ে পর তাকে একটা চাকরি দিতে স্যার। ইয়ে বাস, এই ইংরেজিতে নাম পর্যন্ত সই করতে পারে না। ওর কথা বিশ্বাস করবেন না স্যার, এটা এক নম্বরে ধন্যবাদ। ঠিক আছে, আমি দুজনের জন্য চেষ্টা করব। আচ্ছা তিনগরি বাবু, ওই সন্দীপ চ্যাটার্জির বাড়িটা আপনি বন্ধ রেখেছেন। আর বলবেন না স্যার, এই বোনের বিয়ে দেবো বলে বাড়িটা আমার কাছে বন্ধক রাখলো। অযথা টাকাটা আমাকে বিয়েতে দিতে হলো। টাকাটা আমি লোক লাগিয়ে আত্মসাৎ করেছিলাম, কিন্তু তাতে আমি সফল হতে পারিনি। ওই বাগান থেকে তুলে আনা ফুলটি আমার চাই। আমাকে তো বলছেন স্যার। ও হ্যাঁ, আমার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। বলুন স্যার, কি করতে হবে? আগে বলুন, তার জন্য যদি আপনাকে মিথ্যা বলতে হয়, অসত্য অবলম্বন করতে হয়, আপনি পারবেন তো? স্যার, এই আমরা জন্য একটা কেন 100টা মিথ্যা কথা বলতে পারি। কথায় আছে, এই গুণীজনের সংস্পর্শ থেকে মিথ্যা কথা বললে কোনো পাপ স্পর্শ করে না। আপনার মতোই লোকই আজ আমার প্রয়োজন। বলুন স্যার, এখন আমাকে কি করতে হবে? কে 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 আসছে? এখন ধর। কিভাবে দিল্লি থেকে ফিরে এসে তোমাকে কোনভাবে কিভাবে চলতে হবে সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি তোমাকে জানিয়ে দেব। তুমি সেই মতোই এগিয়ে যাবে। এখন আমি চলি। অধমের বাড়িতে পায়ে ধুলো দেবেন স্যার। নিশ্চয় আই শিকারীকে শিকার অত্যন্ত হলেই বুদ্ধির সঙ্গে তার হাতিয়ারের প্রয়োজন হয়। আপনি
তোর পরিচয়? আমি কে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে একটু আমি এই যে ভুলে গেছি। এই আজব পৃথিবীর আজব কাণ্ডটা ঘরে দেখতে দেখতে কে আমি, কি আমার পরিচয় সব ভুলে গেছি। আশ্চর্য, কোথায় থাকিস তুই? গাছতলায়? গাছতলায়? মানুষ বড় বিশ্বাসঘাতক, তার সুযোগ পেলেই মুখে ছুরি বেঁচে দেয়। তাই তো আমি মানুষের মতো আশ্রয় নিয়ে ওই গাছের তলায় আশ্রয় নিই। ওরা আমাকে খুব ভালোবাসে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন আমি আমার এই অবসন্ন দেহটাকে নিয়ে ওই গাছের তলায় বন্দি, ওরা তখন যেমন শীতল বাতাস দিয়ে আমার শরীরটাকে ঢুকিয়ে দেয়, আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আবার ছত্রধারের মতো বৃষ্টির ধারা থেকে বাঁচাবার জন্য ওরা যথাসাধ্য চেষ্টাও করে। ওরাই তো আমার সুখ দুঃখের সাথী গো, ওরাই তো আমার সুখ দুঃখের সাথী। দেখিয়েছে। চলো, চলো, চলো। আমার ছেলেতে কি আছে? না, না, না। তোমাদের আমি দেখাবো না। তোমরা রূপবতী এক্ষুনি আমার বাসুটিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না, না, আমি পালাই। আমি পালাই। কর্তা, আমার মনে হয় বেটা বোধহয় তোর গোষ্ঠীর মাথা। যা, এই 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 টাকাগুলো এই পেচোবাকির ওকে দিয়ায়। খবরদার, বেশি দেরি করবি না। আমি এখন আসি। জবাটি পরে রূপে কিনছিলি আর কি জয় কর। আমি তোর চাকর, আমি দিয়ে আসি। যাই, আমার হুকুম তালিম করাই কাজ, আমি দিয়ে আসি। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বাংলা ব্যবচ্ছেদ করে বাঙালি জাতির রক্ত বিনষ্ট করে দেবেন। হ্যাঁ, ও কি নিষ্ঠুরে লর্ড কার্জন ভেবেছিল বাংলা ব্যবচ্ছেদ করে বাঙালি জাতির রক্ত চিরতরে বিনষ্ট করে দেবে। কার্জন ভেবেছিল বাঙালি খুব শান্ত, কিন্তু কার্জন এটা জানতো না বাঙালি যদি একজোট হয়ে রুখে দাঁড়ায় তার মতো কয়েক শত কার্জনকে ভারতের বুক থেকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবে। হ্যালো, তুমি কেমন আছো বিনয়? ভালো আছি স্যার। কলকাতা থেকে কবে ফিরলে? কাল রাত্রে ফিরেছি স্যার। আটলা ফিরে যাচ্ছ নাকি? না স্যার, কলকাতায় আর থাকবো না। এই জনবহুল শহরে বিষাক্ত পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসছে। এবার এখানে ছায়াগ্রা সোনার পল্লী গ্রামেই থাকবো স্যার। এই জন্মভূমি ছেড়ে কোথাও যাব না। তাতে তোমার পড়াশোনা অনেক অসুবিধা হবে বাবা। স্যার, আপনি তো বলেছিলেন বিনয় ডিগ্রির চেয়ে মনুষ্যত্ব বড়। সে কথা আমি জীবনে ভুলবো না স্যার। এমএ রেজাল্ট বেরিয়ে গেলে আমি আর পড়বো না। কি করবো বলে ঠিক করেছে বিনয়? মানুষ করা কাজের মতো নিয়েছি। অবশ্যই এই কাজে আপনার সাহায্য চাই। অন্ধকার ভেদ করে তাদের আমি আলোর পথে নিয়ে যাব। যারা এই সমাজের কাছে কিছু পেল না, পেয়েছে শুধু অপমান, লাঞ্ছনা আর গঞ্জনা, তাদের আশাহীন শুষ্ক হৃদয়ে আমি জ্বালিয়ে তুলব আশার প্রদীপ। বিনয়, পৃথিবী থেকে মানুষের সাধারণ সূত্রটি রোগ পেতে বসেছে। তাই আমি দেখিয়ে দিতে চাই পশুর থেকে মানুষের কোথায় ভিন্ন। রক্ত থেকে মানবতার মাঝখানে যে সূক্ষ্ম ব্যবধানে রেখা আছে, তাতে কষ্ট থেকে তাকে কষ্ট করাই হবে কাজ স্যার। ও চমৎকার কাজ তুমি বেছে নিয়েছো বাবা। আজকের যুগে যুব সম্প্রদায়ের মতো ডিগ্রি নিয়ে চাকরির পিছনে না ছুটে নিজেকে যত্নের মধ্যে ফিরিয়ে দেও যে মহৎ কাজে প্রতিদিন নিয়েছো, তা তোমার নিশ্চয় সার্থক হবে বাবা। আমি তোমার যথাসাধ্য সাহায্য করবো। আমি প্রথমে আমার জন্মভূমি এই পড়াশোনা
করেছে, মিথ্যা হ্যান্ডনোট লিখিয়ে বহু টাকা সঞ্চয় করেছে। আমি তার ছেলে হয়ে বাবা সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। লোকে যদি তোমার এই ব্রত এই কাজ মেনে না নেয়, তাতে কোনো দুঃখ নয় স্যার, আমি প্রাণপণ চেষ্টা করবো। বলুন স্যার, আপনি আমার পাশে থাকবেন তো? আমাকে পথ থেকে নিয়ে যাবেন তো? নিশ্চয় থাকবো বিনয়। আজ আমি রিটায়ার্ড প্রফেসর, বাড়িতে সময় কিছুতেই কাটতে চায় না। যদি তোমার সঙ্গে থেকে কিছুটা সময় কাটাতে পারবো, এখন তাহলে আসছি স্যার। আমার কবে আসবে বিনয়? এই নৈশ বিদ্যালয় তৈরি হয়ে গেলে উদ্বোধন করার জন্য আপনাকে আমি নিয়ে যেতে আসবো স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন। জীবনে যতই ঝড় ঝক্কা আসুন না কেন, আমি যেন মানুষের সেবার জন্যই বঞ্চিত না হয়, যেন ভুলে না যায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। শহরে মানুষ হলো আধুনিকতা বিনয়কে গ্রাস করতে পারেনি। শুধু তাই নয়, নিজেকে সর্বহারা করে বাবার কৃতকর্মে প্রায়শ্চিত্ত করতে চাইছে। সত্যি আজকের দিনে সমাজের দৃষ্টান্ত বিরল। এটা পরিষ্কার করতে গিয়ে এর উপরে এই খামটা পেলাম বাবা। ভিতরে কোথায় একটা চিঠি আছে। এটা কিসের চিঠি বাবা? এই দেখো, আমি একেবারে ভুলে গেছি। চিঠিটা খুবই জরুরি মা, এখনই পোস্ট করতে হবে। প্রদীপটা তো 2-3 দিন আসেনি, সিধুটা বাজারে গেছে। বাবা, ও বাবা, আমি বলছি তারা যখন বাড়িতে নেই, তুমি নিজে চিঠিটা পোস্ট করে দিয়ে এসো বাবা। হ্যাঁ তাই দে মা। এই যে ওটা মা, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, যদি বাইরে এসে খোঁজ নেই, ওখানে অপেক্ষা করতে বলবি। বেশ বাবা। এই বইগুলো ছিল একদিন আমার ধ্যান চিন্তামণি। এই বই আমি কত পড়েছি। যখন আমার স্কুলে পরীক্ষা হতো, তখন আমি রাজ্যের বই পড়তাম বলে বাবা আমাকে কত বকাবকি করেছে। কিন্তু আমার হাতে এখন অসংখ্য বই, আমি পড়ার সময়ও পাই না। কত সময়, অসংখ্য সময় আমার হাতে, কিন্তু আমি পড়তে পারি না। ও ঈশ্বর, তুমি আমাকে এ থেকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? ও আমার জীবনের দেবতা, কেন মৃত্যু দিলে না? এই অন্ধ হয়ে থাকার থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। ও তুমি? অবাক হয়ে পড়লে যে। কই কি ব্যাপার শিখা? কই না তো। না মানে, ও বুঝেছি, তুমি নাচতে পারেনি বলে নিশ্চয় তুমি রাগ করেছো, তাই না? না না, রাগ করবো কেন? তাছাড়া কি শিখা? তাছাড়া বলছিলাম প্রদীপদা, আমার কাছে তোমার না আসাটাই ভালো। শিখা, আজ তুমি এ কথা বলছো কেন? অনেকদিন ধরে এই কথাটা আমি তোমাকে বলবো ভাবছিলাম প্রদীপদা, কিন্তু যেটা সত্যি সেটা তো একদিন বলতেই হতো। সেটা মিথ্যে বলে কি লাভ প্রদীপদা? আজ তোমার কি হয়েছে শিখা? তুমি কি অসুস্থ? না না, এই দেখো না, আমি তো সম্পূর্ণ সুস্থ, আমার তো কিছু হয়নি। তবে তবে তুমি এভাবে কথা বলছো কেন? আর কোনোদিন এখানে এসো না। কেন শিখা? আমি চাই তুমি সুখী হও। আর তুমি? আমার জীবনটা তো অন্ধকারে পড়ে গেছে। আমি তো আজ অন্ধর, কখনো চোখে দেখতেও পাবো না। তো নতুন করে আমি সুখী হতে চাই না প্রদীপ্ত। তোমাকে হারিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না শিখা, কারণ তুমি আমার মনের বাগিচায় গোলাপি সপ্তমাতা একটা ফুটন্ত গোলাপ। প্রদীপ্ত, ভুল করো না প্রদীপ্ত, তুমি ভুল করো না। তুমি আর কখনো আমার কাছে এসো না প্রদীপ্ত, তুমি ওকে ভুলে যাও প্রদীপ্ত। প্রকৃতির অমোঘ বিধানে ফুল একেবারে ফুটে ফুটে রূপে গুণে মানুষকে আকৃষ্ট করে, তারপর না সে ধীরে ধীরে বীজ করে পড়ে। আমি চাই না যে আমার অতীত আবার আমার সামনে এসে দাঁড়া। আমার জীবনটা আজ অন্ধকারে ভরে গেছে, তাই তো সেই অতীত নিয়ে আমাকে কষ্ট দাও প্রদীপ্ত। আমি সেই অতীত নিয়েই থাকতে চাই। আমাদের এতদিনের প্রেম ভালোবাসা
আর তো মিথ্যা শিখা। কিছু মিথ্যে নয়, আজও আমার মনে পড়ে সেই দিনগুলো স্বপ্নের মতো। তোমার আমার সঙ্গে কাটানো সেই স্মৃতির কথা। তুমি এত করে যখন আমাকে বলছো, মনে করে দিচ্ছ, আমি কিছু বলিনি বলিতা। বলিতা তুমি কোথাও আমি ভুলিনি। আমি দেখতে পাই না বলিতা। বেশ, তুমি যখন এত করে আমাকে অনুরোধ করছো, আমি কিছু স্মৃতি আমারও মনে আছে। ওই শোনো পাখি বলেছে কথা, একই কথা বলতে সে বলবে, এই তো এসেছে ভালোবাসি গান, এই তো আমি তো সব জেনে শুনেই তোমাকে আমি গ্রহণ করতে চাচ্ছি। নদীর সাগরের মাঝে এসে আর হাজার চেষ্টা করলেও তার গতি বদলাতে পারে না শিখা। কোনো কিন্তু নাই। একবার ভেবে দেখো তো, আমাদের সেই অতীতের ফেরাটা দিনগুলোর কথা। কলেজের পাশে কৃষ্ণচূড়া গাছের তলায় বসে আমরা দুজনে ভবিষ্যতে আমরা দুজনে বিভর পেয়ে থাকতাম। শোনো, আমার মুখে না একদিন হাসি দেখতে না পেলে তোমার চোখে নিরস্ত জলের ধারা। চুপ করো বলুনটা, তুমি একদম চুপ করো, কথা বলো না। অতীতের স্মৃতিগুলো আমি আর তুলে ধরতে চাই না। আমার মনে ছিল তোমার কাছে সেটা স্মৃতি হয়ে থাক, আমার কাছেও স্মৃতি হয়ে থাক বলুনটা। সেগুলো আমি আর মনে করতে চাই না, মনে করতে চাই না। নিজেকে অত ছোট ভেবো না শিখা। আমি শুধু তোমার এবং জন্ম জন্মান্তর তোমার হয়ে থাকবো। সেদিন কলেজ থেকে ফেরার পথে দুর্ভাগ্যক্রমে তোমার অ্যাক্সিডেন্টে চোট লেগেছে বলে আমার মন থেকে আমি তোমাকে কোনোদিন দূরে সরে দিতে পারবো না শিখা। আমি যে আমার অন্ধকার জীবনে আলো দেখার কখনো দেখতে পাবো না বলুনটা। নিশ্চয় পারে শিখা। তুমি আমার বুকে কান পেতে শোনো। আমার মনের মধ্যে তুমি সর্বত্র বিরাজ করছো। যখনই গায়ে আমার বাতাস লাগে আমি তোমার তখন কষ্ট অনুভব করি। আমার কেউ হাসলে আমার বুকে হাসি পাবে, আবার কেউ কাঁদলে সেদিন তোমারই কান্না মনে করে চোখের জল মুছে দিতে ইচ্ছা হয়। তোমাকে আমি আমার হৃদয়ে স্ত্রীর আসনে বসিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যাব। তাতে আমি অন্ধ মেয়েকে জীবন সঙ্গিনী করেছি বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আমাকে ব্যঙ্গ করলে আমি তো সব নিরাপদ তোমাকে হারিয়ে আমি সুখী হতে পারবো না শিখাও। আমি সুখী হতে পারবো না। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি বলিতা, কিন্তু আমাকে বিয়ে করে তোমার জীবনটা যে চির মরুভূমি হয়ে যাবে এটা আমি কখনো চাই না বলিতা, এটা আমি চাই না। ওগো ঈশ্বর, আমি এখন কি করব? তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও দয়াময়, তুমি আমাকে পথ দেখাও। কথা বসাবো আপনাদের, আমি কথা বসাবো। প্রোডাকশন কম করে বলে কিনা বোনাস দিতে হবে। মুখের কথাই যদি না হয় তাহলে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবো। তারা ভেবেছে কি
চাপা থাকে না, প্রকাশ পাবেই মামা। আমার আশ্চর্য, কারখানার ম্যানেজার, তোমার উপর কারখানার সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছি। অতএব কারখানার উন্নতি হোক, এটা তুমি নিশ্চয় চাও। তাহলে আমার কাছে গোপন করছো কেন? মামা, আপনি ওই তাপসের গতিবিধির দিকে লক্ষ্য করুন। কেন? তাপস আবার কি করলো? আপনি জানেন না মামা, তাপস আজ ওই শ্রমিকদের বিদ্রোহের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। তাপসীরা ওই ইউনিয়নের লিডার। তাপস ইউনিয়নের লিডার? শুধু শ্রমিকদের নেতাই নয় মামা, সে ওই বস্তিতে গিয়ে আমাদের নালিশা করছে শ্রমিকদের সঙ্গে। ওই ছোট, ওই কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত আছে, তাদের সঙ্গে একসঙ্গে বসে এতেও ঘৃণা বোধ করে না। তাপস এত নিচে নেমে গেছে? আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি ধ্বংস হতে চলেছে মামা। তামসের কথায় ওই শ্রমিকগুলো ওঠে বসে, তাছাড়া ওই তামসকে তারা দেবতার মতো শ্রদ্ধা করে। নিজের ছেলে, সেও আমার ছেলে বেইমানি করতে চায়। করতে পারো আমি? এখন আমি কি করবো? মামা, আপনি আপাতত ওই তামসকে কলকাতায় পাঠিয়ে দিন। এখানে গিয়ে কি খবর কিন্তু? এখানে থাকলে ওই শ্রমিকদের মধ্যে যে বিদ্রোহে দাঁড়া বেঁধেছে তা মাথা ছাড়ানি উঠবে। এমন একদিন আসবে মামা, সেদিন হয়তো এই অচিন গায়ের আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরির পুরো অস্তিত্বই থাকবে না। যে এমন চলছে, শুরুতে এটা বিরোধিতা না পারলে তার লেলিহান নীতিকা একদিন সর্বত্র কাজ করবে। সেদিন আপনি দিশেহারা হয়ে সব খুঁজে বেড়ালেও আর হাজার চেষ্টা করলেও পথ আপনি খুঁজে পাবেন না মামা। তাপস, তাই তো অমিত কি বলে গেল? তাপস দিন দিন আমার অবাধ্য হয়ে উঠছে। ভেবেছে আমি দুর্বল, কিন্তু না, প্রয়োজনে আমি কঠিন ভয়ঙ্কর হতেও পারি। এখন থেকে তাপসের ঔদ্ধত্য পাড়ার প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে হয়তো আমাকে পথেই বসতে হবে। বাবা, আপনার ওষুধ খাবার সময় হয়ে গেছে বাবা। এই নিন, আপনি ওষুধটা খেয়ে নিন বাবা। তুমি কেন? নেপাল কোথায়? নেপাল বাজারে গেছে বাবা। তুমি কি ভেবেছো তোমার হাতে আমি ওষুধ খাবো? না মানে? যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তো ভবিষ্যতে আমার সামনে এসে কোনোদিন দাঁড়াবে না। একটা ৭০ বছরের মেয়ের মুখে বাবা ডাক শুনতে আমি ঘৃণা বোধ করি। আমি তো কোনো অপরাধ করিনি বাবা, আমি তো কোনো অপরাধ করিনি। তুমি না করলেও তোমার দাদা করেছে, সে আমাকে ঠকিয়েছে। সেই বংশের মেয়ে তুমি বাড়িতে আছো, দুবেলা দুমুঠো খেতে পড়তে পারছো, বাবা, এটাই তোমার পক্ষে যথেষ্ট। বাবা, আয়ের থেকে বেশি কিছু আমার কাছ থেকে প্রত্যাশা করো না। বাবা, আর একটা নিজ ঘরের মেয়েকে আমি কোনোদিন পুত্রবধূ বলে স্বীকার করবো না। আমি নিজ ঘরের মেয়ে, আমার দাদা যোচ্ছ। না না, বারবার এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মেয়েদের পরম স্বর্গ তার শ্বশুর বাড়ি। আমি সেই শ্বশুর বাড়িতে দেখেও আমি শ্বশুরের সেবা যত্ন আপ্যায়ন কিচ্ছু করতে পারছি না। ভগবান, এই যে আমার স্ত্রী হিসেবে কলঙ্ক ভগবান। ও ঠাকুর, আর পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। এই জীবন থেকে তুমি আমাকে অব্যাহতি দাও ঠাকুর, আমাকে তুমি অব্যাহতি দাও। কি হলো? তোমার চোখে জল পড়ে? না না, মানে
আর বলতে হবে না, আমি সব বুঝেছি। কি বুঝেছো ঠাকুরপো? বলো না, তুমি কি বুঝেছো? দাদার মুহূর্তের কথা শুনে একটু অস্থির হচ্ছি তো বৌদি। কিন্তু বৌদি, এখন তো এত অস্থির হলে চলবে না। তুমি তুমি যা ভাবছো তাই নয় ঠাকুরপো। না না, আমার চোখে ফাঁকি দিতে পারবে না বৌদি। আর দাদারও দেখছি বিধান বুদ্ধি নেই। আসো বাড়িতে, আমি আচ্ছা করে বলে দেবো। কি বলবে, কি বলবে তুমি ঠাকুরপো? বাড়ি বাড়ি যদি কাটাবে, তাহলে বিয়ে করছে না কেন? একটা মেয়েকে কাঁদাবার তার কোনো অধিকারই নেই। কাটতে আমার বয়ে গেছে। মুখের কথা বলি, অন্তরের কথা নয়। কি করে তুমি বুঝলে ঠাকুরপো? ওই আঁখি ভরা জল আর ওই বাচ্চাগুলো মুখ দেখে আলসি পুষে বাকি থাকে বৌদি। ঠাকুরপো, কিন্তু তুমি দেখছি অন্তর্যামী। তা এই বয়সে কটা মেয়ের অন্তরের কথা বুঝেছো বলো তো ঠাকুরপো? সে সৌভাগ্য আমার হয়নি বৌদি। ঠিক আছে, তোমার দাদাকে বলে আমি খুব তাড়াতাড়ি তোমার সৌভাগ্যের ব্যবস্থা করে দেবো। তুমি যতই চেষ্টা করো না বৌদি, আমার মতো অভাগা গলায় কোনো মেয়ে মারা দিতে আসবে না। সে দায়িত্ব না হয় আমি নিলাম। তুমি শুধু লক্ষ্মী ছেলের মতো টোপর পরে ঘরে বসে থেকো। না বৌদি না, বিয়ে মানে তো একটা মেয়েকে ঘরে আনা আর তার নানা রকমের বায়না শোনা। জানা বৌদি, ওসব আমার হাতে পড়ে। তবে তুমি কি করবে বলো বলো? কেন গৌরী বসনধারী সন্ন্যাসী হয়ে তিতে তিতে ঘুরে বেড়াবো? বিয়ের আগে না, শোনো শোনো, আরে বিয়ের আগে ছেলেরা অমর কথাই বলে, বুঝেছো? কিন্তু মনটা থাকে ওই ভবিষ্যতের দিকে। মুখ ফুটে কখনো ধারা প্রকাশ করতে পারে না। বৌদি, ও, তুমি দেখছি কিছুই জানো না, তাই না? একেবারে কচি খোকা। খোকা? হ্যাঁ বৌদি, জানো বাবা আমাকে বিপদে খোকা বলে ডাকতো। কাছে গেলে বলে দিলেই ওই খোকন সোনা মানিক বলে আমার মুখটাতে চুমুকে ভরিয়ে দিত। আজ আজ সেই তোমার মুখে খোকন ডাক শুনে ঠাকুরপো, হৃদয়ের নির্মিতেই সেই জমে থাকা স্মৃতি আমার মারুত পথে ভেসে উঠেছে বৌদি। ঠাকুরপো, ঠাকুরপো, এই অনেকদিন আগের কথা, আমি তখন 7 বছরে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি দাদা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাড়ির ভেতরে লোকে লোক আনতো, মেয়েদের ওপরে মা পড়ে আছে। ঠাকুরপো, আমি কাছে গিয়ে মাকে কত ডাকলাম, বুকের ওপরে বলে বললাম, মা আমার খিদে পেয়েছে, ঠাকুরপো, আমাকে খেতে দেবে ঠাকুরপো, মা আমার ডাকে আর সারা দিলে না বৌদি। ঠাকুরপো, চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। বুকের গোড়া দিয়ে সারিয়ে নতুন লাল করে শাড়ি পরিয়ে প্রতিবেশীরা মাকে শ্মশানে নিয়ে গেল। আমিও সেই দাদার পিছনে পিছনে শ্মশানে গেলাম। ওই চিতার উপরে কাঠ সাজিয়ে মাকে স্মরণ হলো। ঠাকুরপো, দাদা সেই মায়ের হাসি ভরা মুখে আগুন দিতে দিতে দাও দাও করে জ্বললো। ঠাকুরপো, আর আমি বাবা মনে চিৎকার করে কাঁদতে লাগলাম। প্রতিবেশীরা আমার হাত ধরে আমাকে বাড়ি নিয়ে এলো। ঠাকুরপো, ঠাকুরপো, তারপর আমি কত কেঁদেছি বৌদি। স্কুল থেকে শুয়ে পর শ্মশানে গিয়ে মা মা বলে আমি কত ডেকেছি। ঠাকুরপো, দাদাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি, ঠাকুরপো, দাদা মা আমার কবে আসবে? দাদা সহজে আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে নিজে নীরবে নির্ভীতে ওষুধ ফেলেছে বৌদি। ঠাকুরপো, তুমি দুঃখ করো না ভাই, দুঃখ করো না। মা তো সবার চিরকাল থাকে না ভাই। আমি তাই বুঝেছি বৌদি। আর তার সঙ্গে আমি এটাও বুঝেছি, যার মা নেই তার মতো হতভাগ্য বোধহয় এই পৃথিবীতে কেউ নেই বৌদি।
মতো ভালোবাসবো আর তোমাকে ঘুম পাড়িয়ে দেব আর বলবো রাত নামে দু চোখে ঘুম জড়ায় লাল পরি নীল পরি কল্পনা রাত নামে দু চোখে ঘুম জড়ায় লাল পরি নীল পরি কল্পনা ছোট থেকে আমি মায়ের স্নেহ ভালোবাসা কিচ্ছু পাইনি, তাই আজ স্নেহে পাগল। আমি আমি যত সাধ্য চেষ্টা করব তার ওই মাতৃহারা ক্ষতস্থানে প্রলেপ দিয়ে ওর ব্যথা তোরে জীবনকে আমি সুখময় করে সুখে সুখে ভরিয়ে দেব ঠাকুরপো। তোমার জীবনটাকে আমি সুখে সুখে ভরিয়ে দেব, ভরিয়ে দেব। কোথায় গেলি রে? কে কে? দাদা, 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 তুমি বলো না দাদা কেমন আছো? বলো দাদা বলো। এতদিন পরে বুঝি এই বোনটাকে তোমার মনে পড়েছে? বলো না দাদা, বলো না। উনি তো বাইরে গেছেন দাদা, আর বাবা বাড়িতে আছেন। দাদা, বৌদি, রাজু, বলো না দাদা, বলো না। ওরা সবাই কেমন আছে বলো না দাদা। সবাই ভালো আছে, তবে তোর বৌদির শরীরটা বেশ ভালো নেই। কেন, কি হয়েছে বলো না দাদা? বৌদির কি হয়েছে? ওই মাঝে মাঝে রাত্রের দিকে জ্বর হয়। আচ্ছা দাদা, বৌদিকে তুমি ডাক্তার দেখিয়েছো? ঘর নেই, ওর মৃত্যু হবে না। তোর বৌদির দেহ
না চাইতেই আমাকে সব কিছু দেয় জানো দাদা। দেখো না, দেখো আমি কত দামি শাড়ি পরে আছি, আমাকে কত গয়না দিয়েছে তুমি জানো দাদা, জানো? আমার শ্বশুর মশাই আমাকে আরো অনেক গয়না দিয়েছে। নিশ্চয় যাবে। আরে তোদের বাড়ি বড় বউ? এই বাড়ির বড় বউ হয়ে আমি যে ভীষণ সুখী হয়েছি দাদা, খুব সুখী হয়েছি। টাকা পয়সা গয়নাগাটির আমার যে কোনো অভাব নেই দাদা, কোনো অভাব নেই। আমার মতো সুখী বোধ হয় এই জীবনে আর এই পৃথিবীতে কেউ নেই দাদা, কেউ নেই। শুকিয়েছে শুনে না আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। দাদা, রাজুকে তুমি সঙ্গে এনে না দাদা, বলো না রাজুকে তুমি কেন নিয়ে এলে না, বলো দাদা। হতভাগাতে আসার জন্য খুব কাঁদছিল। ওই কাল রাত্রে তোর বৌদির মুখে শুনেছে আমি এখানে আসবো, আর পিসিমণির বাড়ি যাবো বলে সে যদি কান্না শুরু করেছে। আমি তো কোনো রকমে লুকিয়ে চলে এসেছি। না দাদা না, রাজুকে না এনে তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছো দাদা, অনেক বড় অন্যায় করেছো। তোর বৌদি তো তাকে আনতে পেরে না। সে আমাকে বললে একটা বিভীষিকার মধ্যে মেয়েটা শ্বশুর বাড়ি গেছে। দাদা, আগে তুমি গিয়ে দেখেছো কেমন আছে। বৌদিকে বলো আমি খুব সুখী আছি দাদা, আমি ভীষণ সুখী আছি। জানি বন্ধুরা, ওই তোর ছেলে বিনয় এসে ফিরে আর ওই তো ছোটটাকে সঙ্গে নিয়ে না এবার বাড়ারই তলায় খুব জাঁকজমক করে দুর্গা পুজো করছে। আর দুর্গা পদে ওখানে থাকার জন্য বৌদি আমি আমাকে তোকে নিতে পাঠিয়েছে। দাদা, 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 খুব সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। কিন্তু এইসব আবার তুমি কেন আনতে গেলে দাদা, বলো না এসব কেন আনতে গেলে? দাদা, দাদা, না দাদা না, ও কথা তুমি বলো না দাদা। তোমাদের স্নেহ ভালোবাসায় আমার কাছে অনেক কিছু দাদা, আমার কাছে অনেক কিছু। ভালোবাসার মূল্য দিতে দাদা দেওয়া কাপড় মিষ্টি নিশ্চিন্ত হাতে তুলে বাবা, চচ্চরের দেওয়া কাপড় মিষ্টি এই মুহূর্তে ফিরিয়ে দে। আমি অপরাধী, আমাকে আপনি শাস্তি দেবেন, আমার শাস্তি আমি মাথাতে দিয়ে দেবো। কিন্তু অনেক কষ্টেই বড় আশা নিয়ে সামান্য জিনিস টুকু এনেছি, আমি তার ফিরিয়ে দিতে বলবেন না। এই পুজো পথে বন্ধুরাতে আমি আমার সঙ্গে যাওয়া বলে বলে যাবে। বড় ইচ্ছা ও পুজো পথে না ওখান থেকে ঘুরে আসবে।
অদৃশ্যে লেখা ছিল দাদা, আমার যে অদৃশ্যে লেখা ছিল। ওরে হতভাগী, অদৃষ্টের দোহাই দিয়ে মুখে হাসি সাজিয়ে আজ কত কথা মুখে মুখে জড়াবে। আরিস্তো ব্যথা রাঘব করে দীর্ঘশ্বাস ফেলে ওই করেই অপদার্থতা থাকে। পরিষ্কার বড় দাদা হয়ে আমি তো ন্যূনতম কর্তব্যটুকু পালন করতে পারিনি। আমাকে তুই নাচনা করিস বোন, তুই কোনোদিন পাঁচ হাজার টাকা জোগাড় করতে পারিনি। এই তোর সঙ্গে আমার কথা নদী এই দাদা শোনো, দাদা শোনো, চোরের সঙ্গে কথা বললে তোকে অনেক কথা শুনতে হবে বোন। তোর দুঃখের ভার তখন আমি নিতে পারিনি, তখন নতুন করে তোকে আমি আর দুঃখের সাগরে ফেলে দেব না রে বোন। যদি তোকে দেখার জন্যেই হৃদয় আমার আকাশ করে ওঠে, সকলে বুকের সকলে দুর্বলতা চেপে ধরে। তাকে যদি মনে শান্তি না দেয়, সবার অজান্তে এসে না না কোনো কথা বলবো না রে, কোনো কথা তোর বোনটা দেখে যাবো বোন, দেখে যাবো। দাদা নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দাদা বৌদি আমাকে সুখী করতে চেয়েছিল। বৌদি যখন শুনবে তার স্নেহের বন্ধনা এই অবস্থার মধ্যে আছে, বেচারি আমার দুঃখের কথা ভেবে 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 যে মরবে। যদি বৌদি ছোট্টা রাজু এদের দেখতে আমার মন বড় ইচ্ছে করছে, কিন্তু না, আমার সেই ইচ্ছা আমার মনেই থাক, মনের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদুক, বাইরে যেন প্রকাশ না পায়। প্রকাশ পায় না বন্দনা। না না, ও কিছু নয় গো, ও কিছু নয়। বন্দনা, আজ কদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা গো, কি কথা? তবে কি আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারো? এই কথা তুমি আজকে কেন বলছো গো? বলো না, কেন বলছো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার মুখে আগের মতো সেই হাসি আর নেই। সবসময় যেন কেমন উদাসীন হয়ে থাকো, গভীর ভাবে কি চিন্তা করো। আমি প্রশ্ন করলে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করো। তোমার কি হয়েছে বন্দনা? বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি গো। তোমার মতো স্বামী পাওয়া যে সব মেয়েদের ভাগ্যের ব্যাপার গো, সব মেয়েদের ভাগ্যের ব্যাপার। যতই গোপন করো, ওই দুঃখকে তুমি বেশি দিন বুকের মধ্যে চেপে রাখতে পারবে না। সে কোনোদিন না কোনোদিন প্রকাশ পাবেই। না গো না, আমার কোনো দুঃখ নেই। তুমি আমাকে খুব ভালোবাসো কিনা, তাই আমার চিন্তায় তুমি এত অস্থির হয়ে পড়ছো। সত্যি তোমাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বন্দনা। ইতিহাসের সাজা
কখন তুমি বাড়ি ফিরবে সেই চিন্তায় আমি যে দিন রাত বিভোর হয়ে থাকি। বন্দনা, সেদিন যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হতো তাহলে আমি এই সর্বসুখ থেকে বঞ্চিত হতাম। স্বামী না গো না, আমার যে অনেক সুন্দরী মেয়ে তোমার জীবন সঙ্গিনী হতো। তুমি যে সেদিন দয়া না করলে, ওই কলঙ্কের হাত থেকে রেহাই পেতে আমাকে যে আত্মহত্যা করতে হতো গো, আত্মহত্যা করতে হতো। না না, দয়ার কথা তুমি বলো না। মানুষ হয়ে আমি মানুষের কর্তব্যটুকু করে গেছি, আর তোমার মতো সুন্দর স্ত্রী পেয়ে আমিও ধন্য হয়েছি। আমার চোখে তোমার মতো সুন্দর এই পৃথিবী যে আর কিছুই নয়। এই কি করছো? ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে যে। ভাবে আমি আমার স্ত্রীকে নিয়ে কি ভাববে আমি বলবো? ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে কথা দিলাম বন্দনা, চিরদিন আমার এই দুটি বাহু দিয়ে তোমাকে আমি আজীবন শক্ত করে ধরে রাখবো। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। এই, চলো না, খাবে চলো না। জানো তো আমার না ভীষণ খিদে পেয়েছে। সে কি, তুমি এখনো খাওনি? কি করে খাবো বলো? আমার স্বামী যদি না খায় তাহলে কি কোনো মেয়েরা খেতে পারে বলো? চলো চলো, খাবে চলো চলো। বেশ, তবে চলো প্রিয়ে, খাওয়ার টেবিলে বসি, ভালো মন্দ করিব ভক্ষণ। ভগবানকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার কাছে ছায়ার মতো সব সময় ঘুরে বেরিয়েছে। আজ তার নাটকের বেদনায় আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। জানি না শ্বশুর বাড়িতে সে কিভাবে আছে। পূজায় এখানে এলে তবু দুদণ্ড তাকে আমি চোখের সামনে দেখতে পাবো। ওর দাদা যখন গেছে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবে।
ওটা তো পুকুরিতে দাঁড়িয়েছে। আমি ওর মুখে হাসি ফোটাতে পারি না। তাই আজ ওর সুখ থেকে আমার কখন যে আনন্দে চোখে জল এসে গেছে। আর সেই আনন্দের মাঝে চোখে আমার চোখে জল এসে গেছে। না না, চোখে জল ফেলা আমার ঠিক হবে না। আমার চোখে জল করলে কাজে করলেন হবে। হ্যাঁ গো, বন্দনা আমার তোকে জিজ্ঞাসা করছিল না? জিজ্ঞাসা করবেন মানে বাবা জিজ্ঞাসা করছে। আর আপনাকে নিয়ে যায়নি বলে সে কি না তাই বুঝি? এই ঘরটাকে যাবো না, রাজের সঙ্গে করে নিয়ে যাবো বলে আমি ওকে বাজার থেকে এসেছি। কি গো, তুমি যে বললে বোনের বাড়িতে দুই একদিন থাকবে, তা তুমি চলে এলে কেন? আরে, সেই তো ছিল বন্দনা শ্বশুর বন্দনাকে নিয়ে না কলকাতা বেড়াতে যাবে। হ্যাঁ, বুঝছো, আমাকে যাওয়ার জন্য বলছিল। হ্যাঁ, কিন্তু এই পোশাকে ওদের পাশে আমাকে বেমানান দেখাবে। হ্যাঁ, শোনো, তাই আমি বাড়ির কাজের বোঝা থেকে না আমি এখানে চলে এসেছি। বন্দনা কি তাহলে ওর শ্বশুর খুব ভালোবাসি বলো? ভালোবাসা পারে আজকের দিনে ওরকম মহান মানুষ দেখাই যায় না। হ্যাঁ, আমার সাথে টেবিলে বসে কত রকমের গল্প করলো। তাই নাকি? হ্যাঁ, আর টেবিলে বসে কত রকমের যে মিষ্টি খাওয়ালো। আচ্ছা, তার নাম আমি তোমাকে বলতে পারবো না। আরে ওসব সেসব মিষ্টি না আমি কোনোদিন চোখেও দেখিনি। না, এটা এখন কিন্তু আমার কেমন বুড়া হয়ে আছে। আর দুদিন থাকে দেখতে আমি একবারে কত বড় হতাম। যাক, কতবার তো সুখী হয়েছি। ওর সুখের জন্য জানো, বন্দনাকে একবার দেখার জন্য না আমার মনটা খুব ছটফট করছে। হ্যাঁ, তো ফুটোয় বাচ্চাটা ফুটেই বাকি। বলি না আমি বন্দনাকে নিয়ে আসবো। আর কিন্তু আমাকে পিসিমণির বাড়ি নিয়ে দিল রে বাপি। এখানে নিয়ে যাবো। পিসিমণিকে তুমি নিয়ে এলে না কেন? তো তোমার পিসিমণি না কলকাতায় বেড়াতে যাবে। তাই আমাকে বললো পুজোর পরেই সে এখানে আসবে। কলকাতা সে তো মস্ত বড় শহর। বাপি, আমিও কলকাতা যাব। ঠিক আছে ঠিক আছে, তোমার পিসিমণি এখানে আসুক, তারপর তুমি পিসিমণির সঙ্গে কলকাতা বেড়াতে যাবে। বাহ বাহ, খুব মজা হবে। পিসিমণি আমাকে অনেক খেলনা কিনে দেবে। বাপি, তুমি আমার পুজোয় জামা আনবে না? হ্যাঁ হ্যাঁ, জামা এনে দেবো। রঞ্জিতার বাপি কি সুন্দর জামা এনে দিয়েছে। দাঁড়াও, তোমাকে নিয়েছে আমি দেখাচ্ছি। রঞ্জুর মতো কিন্তু আমার জামা চাই চাই চাই। রাজু, ছেলেটাকে একটা সামান্য জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। পুজোয় আরো 5টা ছেলে জামা থেকে আমার কাছে যখন কাঁদবে তখন আমি কি বলে ওকে সান্ত্বনা দেবো? না না, আমি আমি কিছুই ভেবে পাচ্ছি না। শোনো না, তুমি কোনো চিন্তা করো না, বুঝেছো? আমি ওর পুরনো জামা কাপড় কেচে রেখে দেবো। হ্যাঁ গো, বন্দনা কাপড় দেখে কি বললো গো? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। এমনকি না আমাদের কাপড় পরে কলকাতা বেড়াতে যাবে। ছিঁড়া জামা প্যান্ট পরে ঠাকুরতলায় ঘুরে বেড়াবে, তাই না দাদা? মানে ওর ভগিপতির জন্য জামা কাপড় আনতে পারলে, কারণ ছেলেটা তুমি সামান্য একটু জামা আনতে পারলে না দাদা? হ্যাঁ, তুই তো আর্থিক সমস্যা জানিস ভাই। তাছাড়া বন্ধনের এই নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, সময় বন্ধনাকে কাপড় না দিলে অন্য সমাজের কাছে আমাকে হেয় হতে হবে। যে সমাজে এখন খেতে না পেয়ে শুকিয়ে কুকড়ে কুকড়ে মরে গেলে তার বুকে কেউ খাবার তুলে দেয় না দাদা। যে সমাজ ছল জুতো খুঁজে বেড়ায়, একটা সহজ সরল সুন্দর জীবনে বিকাশের পরিবেশ করে দিতে পারে না, সেই সমাজ কিসের সমাজ দাদা? তোর অভিযোগ মিথ্যে নয়, কিন্তু পারবে তুমি ওই ধনির সঙ্গে আত্মীয়তা করতে? পারবে না দাদা, তুমি কোনো দিনই ওদের সঙ্গে আত্মীয়তা করতে পারবে না। পদে পদে তোমাকে অপমান হতে হবে। হরি কাছে নিয়ে যে তুমি কাপড় মিষ্টি নিয়ে গিয়েছিলে, আস্তে শুধু তোমাকে
তাড়িয়ে দিয়েছে। এরপর হয়তো কোনোদিন দেখবে তোমাকে ওই চৌর অপবাদ দিয়ে কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দাদা, তোমার কেউ ভালোবাসার মূল্য যেখানে নেই, মিছে মিছে সেখানে তুমি অপমান করতে যেও না দাদা। দাদা, এসব কথা তোকে কে বলেছে? কেউ বলে দাদা, আর তুমি নিজের মুখে প্রকাশ করবে না, আমি তা ভালোভাবেই জানি। কিন্তু দাদা, ওই ঘরের কোণে সযত্নে লুকিয়ে রাখা তোমার কাপড় মিষ্টি আমার চোখে ফাঁকি দিতে পারেনি দাদা। তুমি যে আমাকে এত সব কথা বললে, তাহলে কি সেই সব কথা মিথ্যে? সত্যি করে বলো। বৌদি, আমি তোমাকে এতক্ষণ মিথ্যে কথা বলেছি, তোমার সঙ্গেই আমি অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে আমি হেরে গেলাম। দাদা, দাদা বলে ডাকিস নে। দাদা, আমি মিথ্যাবাদী, আমি জানি না দাদা। এই হাবাবা এই মিথ্যাবাদীর কাজারা পারবি না ম্যাডাম, সাদা বলে আমাকে ক্ষমা করছি। ক্ষমা করিস নে প্রভু। ক্ষমা দাদা, দাদা, তুমি ধৈর্য ধরো, অধৈর্য হয়ে তুমি জীবনটাকে হারাই নষ্ট হতে দিও না দাদা। এই করি তার মুখে হাসি আমি কোনদিন হারিয়ে দিতে চাই। সেই বন্ধনা আজ কত ব্যথা কিছুতেই সহ্য করতে পারি না রে। কিছুতেই না। ঠাকুরপো, সত্যিই কি বন্দনা সুখী হতে পারেনি ঠাকুরপো? তুইও সব কথা এখন ছাড়বি। তুমি আমার কাছে গোপন রাখতে চাইছো ঠাকুরপো? না না, তোমরা আমার কাছে কেউ গোপন রাখতে পারবে না ঠাকুরপো, কেউ গোপন রাখতে পারবে না। মঙ্গলাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ ধরলেও আমি যে তাকে মন্ত্রী স্নেহে মানুষ করেছি, তাই সন্তানের ব্যথা বুঝতে মায়ের বেশি। বন্ধুনার চিন্তায় দাদা পড়শি অস্থির হয়ে পড়েছে। এদিকে এদিকে সংসারের অভাব দিন দিন বেড়েই চলেছে, আর আমি শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। না, আমাকে চাকরির আশা না করে একটা কিছু আমাকে করতেই হবে। কিন্তু কিন্তু কি করবো আমি? এই শিক্ষিত বেকারের কি পথ? এই অন্ধকারময় পৃথিবীতে শুধু একটু আলোর জন্য দিশাহারা পথিকের মতো আমি পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সামনে কোনো পথের সন্ধান পাচ্ছি না। আমিও তোকে সারাদিন খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে বিনয়? মিস্ত্রিরা ঠাকুরের রং করতে এসেছে, অথচ তোর দেখা নেই। কি ব্যাপার বলতো? না মানে সেটা বেশ ভালো নয়। সে কি, এই পুজোর সময় অসুখে পড়লে আমি যে ভীষণ অসুবিধায় পড়ে যাব, তবু তুই আছিস বলে অনেক পরীক্ষা। না, ভালো কথা নয়। তুই তাড়াতাড়ি ডাক্তারখানা যা। আরে না রে না, এমন কিছু হয়নি আমার, ও আপনিই ছেড়ে দেবে। ও, তাহলে বুঝেছি। কি বুঝেছিস? তোর ওই মনের অসুখের কথা মনের মন্দিরে টিয়ার ছবি কল্পনাতে রাখতে শুরু করেছি বন্ধু। তার মানে ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি বন্ধু। আর তার সঙ্গে এটাও জানি, দেহের টান না থাকলে দেহের যেমন মূল্য নেই, তেমনি শিখা না থাকলে
কাল সকালে পুজোর বাজার করতে যেতে হবে, আর স্যারের বাড়িতে চাঁদাতে যেতে হবে। যাই হোক, তবু তোর উৎসাহে এই গ্রামের লোকের মুখে 4 দিন হাসি ফুটে উঠবে, তাই না? আমার একা কথা বলিস রে বন্ধু, তার সঙ্গে তোরও কিছু আছে। জানিস প্রদীপ, এই পলাশপুর গ্রামে মানুষের হাসি আমি দেখিয়ে দিতে চাই। শহরে স্বপনে নিদ্রা জাগরণে এই আমার স্বপ্ন। আমি জানি না আমার এই স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে কিনা। নিশ্চয় হবে বিনয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই আকাশে উদিত হয়েছে এক নতুন সূর্য, আর সেই সূর্যের আলোর ছটায় এই পলাশপুর গ্রামের মানুষের মুখে হাসি ফুটতে বেশি দেরি না। ওরে সেই মহৎ দিনে আমি পলাশপুরের সকলে হাত ধরে তারেশ্বরী চিৎকার করে বলবো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষে মানুষে হিংসা বিশেষ থাকবে না, থাকবে না কোনো উঁচু নিচু ভেদাভেদ, থাকবে শুধু প্রেম প্রীতি বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। বিনয়, আমিও তোর মতো কবির ভাষাই বলবো, ভয়ে রবি উঠবে আমার দিশার অবসানে, জীবন কাকে রাঙিয়ে দেব নতুন গানের সুরে। হঠাৎ করে আসবে আবার হাসতে জগৎ, দেখবে বাহার, গরম চাপা মাথা তুলিয়ে গাইবে আপন মনে, ভয়ে রবি উঠবে আবার দিশার অবসানে। রক্ত উঠে মরবি রে, রক্ত উঠে মরবি। তুই সুখী হতে পারবি না। ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে আমার গিন্নিকে ফসলে নিয়ে গিয়ে তুই সুখী হয়েছিস? তোর সে সুখ বেশি দিন থাকবে না। যদি আমি সতী মায়ের সৎ ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, এই তেলাত্রির মধ্যেই তুই রক্ত উঠে মরবি। জগৎ জননী, তুই কার্তিক বেটার মৃত্যু দে মা, তাহলে গিন্নি মা আমার কাছে ফিরে আসবে। না মা না, আমি তোকে শুধু মুখে কাজ করতে বলছি
জীবন। তোর অমতে আর আমি কোনো কাজ করব না। বাবু আছে, বাবু ওই বোধহয় ছোড়াটা আসছে রে। তুই যা বাবা, বলবি কর্তা বাবু বাড়িতে নেই, আর সদর দরজাটা বেশ ভালো করে বন্ধ করে দিবি। আমি পারবো না তো কাকা, ও আমি পারবো না। যা বাবা ভূপতি, তুই আমার বাপ, তুই আমার মা, তুই আমার ছেলে। এই বিপদের দিনে আমাকে একটু দেখ বাবা, আমি তোকে ভালো জামা কাপড় কিনে দেবো। ঠিক বলছো তো কাকা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই ঠিক ঠিক। দেখো, বিপদ কেটে গেল, ভুলে যেও না, নাহলে আমি নিজে রাজি দিয়ে তোমার মাথাটা ভাঙবো। হ্যাঁ। মা গো মা, জগৎ জননী, এবারে মতো এই অধমকে বাঁচাও মা। আমি নাক বলছি, আমি নাক বলছি, আর কোনোদিন ভুলেও আমি তাকাবো না। এই যে দিন করি বাবু, আপনি বাড়িতে আছেন, অথচ আপনাকে দেখে আমি কোনো সাড়া পাচ্ছি না। হ্যাঁ? ও স্যার, আপনি? ব্যাপার বলুন তো, মনে হচ্ছে আপনি পুরো গভীর চিন্তায় মগ্ন। এই, আমি হঠাৎ এসে আপনার সেই চিন্তায় জবনিকা টেনে দিলাম। না 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 না, এই তেমন কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন স্যার? আলো ওই শ্রমিকদের সঙ্গে কিছু ঝামেলা হওয়ার জন্য আমি আপনার কাছে কয়েকদিন আসতে পারিনি। আমি তো ভাবলাম আমার মতো অধমকে আপনি ভুলে গেছেন। আপনাকে আমি ভুলতে পারবো না দিন করি বাবু, আপনি আমার চলার পথে একমাত্র সহায়। তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। সবই মা এই অন্নপূর্ণার ইচ্ছা। আপনাকে আমি বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারি তো? একবার একবার বিস্তার করে দেখুন না স্যার। আশা করি আপনি আমার কথা মতো চলবেন। আরে নিশ্চয় করবো, নিশ্চয় করবো। এই মানি করলে আমার এই বুলেট দিয়ে আপনাকে আমি ছাড় রাখবো না। আমি ব্রাহ্মণ সন্তান, এই দ্বিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জলস্পর্শ করি না। আমি কি কখনো আপনার সঙ্গে বেইমানি করতে পারি? সেই বিশ্বাসই তো আপনাকে আমি একটা কাজের দায়িত্ব দিচ্ছি। আপনি ওই সন্দীপের বোন অর্থাৎ বন্দনার শ্বশুর বাড়ি আপনাকে যেতে হবে। তবে এভাবে এদেশে নয়, কিভাবে স্যার? আপনাকে বয়সের ভার যতটা পারেন কমিয়ে আপনাকে যেতে হবে যুবক বেশে অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আপনি সেখানে গিয়ে বলবেন বন্দনার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, কিন্তু সে আপনাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু স্যার, কিন্তু নয়, এই কাজ আপনাকে করতে হবে। এই নিন, এতে 50,000 টাকা আছে, আর কাজ শেষ হলেই পাবেন আরো 50,000 টাকা। কিন্তু স্যার, এ কথা শুনলে যে বন্দনাকে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে।
টাকায় পাপ টাকায় পরিণাম। মা গো মা অন্নপূর্ণা